আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের নিষ্ক্রিয় পরিবহনের আন্ডারে আমি ব্যাপনটা পড়েছিলাম। নিষ্ক্রিয় পরিবহনের আরেকটি উদাহরণ হচ্ছে অভিস্রবণ। নিষ্ক্রিয় পরিবহনের আরেকটি উদাহরণ হচ্ছে কি না কালি শেষ হয়ে গেছে। নিষ্ক্রিয় পরিবহনের আর এক রকম উদাহরণ বলেছিলাম অভিস্রবণ। তো আজকে আমরা এই অভিস্রবণ নিয়ে আলোচনা করব। না, অভিস্রবণ কাকে বলি না, এটা একটা ভৌত প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুর অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। তাহলে কি লিখতে পারি না, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুর অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। তাহলে অভিস্রবণের সংজ্ঞা আমাদেরকে মনে রাখতে হবে। অভিস্রবণে যে সমস্ত শর্তগুলো লাগে সেগুলো হচ্ছে কি না, অর্ধভেদ্য পর্দা, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের, যে দ্রবণের দ্রাবক অণুর মধ্যেই শুধুমাত্র অভিস্রবণ হয়, সেজন্য সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুর অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে, তখন তাকে অভিস্রবণ বলা হবে। ব্যাপনে এসব কিচ্ছু ছিল না, শুধুমাত্র পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যেত। এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে, এটা একটা শর্ত। আর কি শর্ত না, এখানে অর্ধভেদ্য পর্দা লাগবে, আর সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুর মধ্যেই শুধুমাত্র অভিস্রবণ সম্ভব। আর ব্যাপন আমরা পড়েছিলাম পদার্থের সব অণুর মধ্যেই ব্যাপন সম্ভব, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র দ্রবণের দ্রাবক অণু চলাচল করে ক্ষেত্রে। আর অর্ধভেদ্য পর্দা লাগে
সমপ্রকৃতির অসম ঘনত্ব লাগবে, তবে তো এক জায়গা থেকে এক জায়গায় যাবে। ঘনত্বটা যদি দুজনের সেম হয়ে যায়, দুজনেই যদি আইসোটনিক হয়, তাহলে এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রবণের কি হবে না, দ্রাবক অণুর চলাচল ঘটবে না। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, ওখানে বেশি ছিল কম, এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণে কি করবে না, প্রবেশ করবে। এটা এক ধরনের অভিস্রবণ বললাম। অভিস্রবণ কি না, এক ধরনের নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি হচ্ছে অভিস্রবণ। আর একটা নিষ্ক্রিয় পরিবহন বলেছিলাম কি না, ব্যাপন, যেখানে কি হয়, দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের তরল একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে ওই অর্ধবেদ্য পর্দার মাধ্যমে লঘু দ্রবণের দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুটো তরল কি হয়, সমঘনত্বে পরিণত হয়, একে বলছে অভিস্রবণ। পরিবেশে দ্রবণের ঘনত্ব কোষের দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হলে পরিবেশ থেকে জল কোষ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে, একে বলা হচ্ছে অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ, এই দুটো ধারণা কি না, যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম, কি বলছে না, পরিবেশের দ্রবণের ঘনত্ব কীরকম না, যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কি বলা হচ্ছে না, কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম, পরিবেশের দ্রবণের ঘনত্ব কি কম, আর কোষের ভেতরে দ্রবণের ঘনত্ব যখন বেশি, তখন কি হবে না, পরিবেশ থেকে জল কোষের ভেতরে প্রবেশ করবে। এটাই এই কন্ডিশন হচ্ছে কি অন্ত অভিস্রবণ। তাহলে অন্ত অভিস্রবণ, পরিবেশের দ্রবণের ঘনত্ব যখন কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হবে, তখন কি হবে না, পরিবেশ থেকে জল বা রস যাই বলো কোষের মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে অন্ত অভিস্রবণ। ঠিক উল্টো ঘটনা কখন হবে, যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কি হবে, পরিবেশের দ্রবণের ঘনত্ব যখন কোষীয় দ্রবণের তুলনায় বেশি হবে, তখন কি হবে না, তখন কোষীয় দ্রবণের ঘনত্ব কি কম আছে, তখন কি হবে, কোষ থেকে জল বেরিয়ে যাবে, পরিবেশের দ্রবণে বেরিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে বহি অভিস্রবণ। তাহলে কি হচ্ছিল না, যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব বেশি হবে কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায়, তখন পরিবেশ থেকে কোষ থেকে জল পরিবেশের দ্রবণে বের হবে অভিস্রবণের প্রক্রিয়ায়, সেটাকে বলা হচ্ছে বহি অভিস্রবণ। আর যখন কোষের ভিতরে জল ঢুকবে তখন তাকে বলা হচ্ছে অন্ত অভিস্রবণ। এবার এই অভিস্রবণের কি বৈশিষ্ট্য সেগুলো আমরা আলোচনা করব। অভিস্রবণের কি বৈশিষ্ট্য, তাহলে অভিস্রবণ একটা ভৌত প্রক্রিয়া বোঝা গেছে। আর অন্ত অভিস্রবণ কি, বহি অভিস্রবণ কি না, যখন পরিবেশে সংঘাত তো আসেই, তার সাথে অন্ত অভিস্রবণ কাকে বলে, বহি অভিস্রবণ কাকে বলে, এগুলোও আসে। অন্ত অভিস্রবণ যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হবে, তখন পরিবেশ থেকে জল বা পরিবেশ থেকে কি হবে, রস কোষের ভেতরে প্রবেশ করবে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অন্ত অভিস্রবণ। আর যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি হবে, তখন কি হবে, কোষ থেকে জল পরিবেশে বের হয়ে আসবে বা কোষ থেকে জল নির্গত হয়ে যাবে, এই অবস্থাটাকে বলা হচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়া। এই অভিস্রবণ প্রক্রিয়াতে কি হয় না, জল উদ্ভিদ কোষে প্রবেশ করে এবং এক কোষ থেকে আরেক কোষে পরিবাহিত হয়। তাহলে পরিবেশের জল কোষের মধ্যে প্রবেশ করে মূলরোম দ্বারা, এবং সেই জল কি হয়, একটা কোষ থেকে পরবর্তী কোষে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবাহিত হয়।
এই অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি না এগুলো আমরা জানব। অভিস্রবণের বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে অভিস্রবণ প্রথমেই বলবো এটা একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। নাম্বার 2 কি বলবো না অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, অর্থাৎ অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দার উদাহরণ তোমরা জানো, পার্চমেন্ট কাগজ, এছাড়াও প্রাকৃতিক উদাহরণ যদি বলো কোষ পর্দা, তারপরে ডিমের খোসার যে বাইরে পাতলা আবরণটা থাকে, এগুলো সব অর্ধভেদ্য পর্দার উদাহরণ। অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় বা অর্ধভেদ্য পর্দা দ্বারা সম্পন্ন হয়। আর কি কি বৈশিষ্ট্য আছে না কোষের বাইরে থেকে দ্রাবক কোষের ভেতরে প্রবেশ করে। তাহলে কোষে কি করে, কোষের বাইরের দ্রাবক, কোষের বাইরে থেকে দ্রাবক কি করে না কোষের ভিতরে প্রবেশ করে। কোষের দ্রাবক অণু প্রবেশ করে। তাহলে কোষে দ্রাবক অণু প্রবেশ করে, কারণ এখানে শুধুমাত্র বলেছি দ্রবণের দ্রাবক অণুর মধ্যেই অভিস্রবণ হয়, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে সমস্ত পদার্থের অণুর মধ্যেই হয়েছিল, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র দ্রবণের দ্রাবক অণু। দ্রাবক মানে আমরা জানি দ্রবণ কাকে বলে, জানি দ্রবণের দ্রাবক কোনটা, দ্রাবক কোনটা। দ্রাবক মানে যেটা বেশি পরিমাণে থাকে। যদি ধরো চিনি নুন বা চিনি জলের শরবত বানানো হয়, তাহলে এক্ষেত্রে দ্রাবক হবে জল, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা দ্রাবক হিসেবে গণ্য করি। আর কি হবে না বহিঃকোষীয় মাধ্যমে, কোষীয় মাধ্যম অপেক্ষা লঘুসরক হতে হবে। বহিঃকোষীয় মাধ্যমকে, কোষের ভেতরে জল প্রবেশ করতে গেলে কি করতে হবে না বহিঃকোষীয় মাধ্যমকে কোষীয় অপেক্ষা লঘুসারক হতে হবে। লঘুসারক মানে বাইরে যে দ্রবণটা থাকবে সেটা কি হবে সবসময় না কোষীয় মাধ্যম অপেক্ষা লঘুসারক হতে হবে। তবেই কি হবে না কম ঘনত্ব থেকে, তবে তো কোষের ভেতরে জল প্রবেশ করবে। তার মানে কোষের বাইরের যে দ্রবণ, কোষের বাইরের যে দ্রবণ সেটাকে সবসময় লঘুসারক হতে হবে। লঘুসারক মানে যখন তার দ্রবণের ঘনত্ব যখন কোষের দ্রবণের তুলনায় কম হয় তখন তাকে আমরা বলি লঘুসারক। তবেই কি হবে না জল কোষে প্রবেশ করবে, কারণ কম ঘনত্ব, এর ঘনত্ব বেশি, তবেই তো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, তাহলে এর ঘনত্বটার তুলনায় একে লঘুসারক হতে হবে, তবেই কোষের ভেতরে জল বা দ্রাবক অণু প্রবেশ করতে পারবে। কোষে সর্বোচ্চ রসস্ফীতি চাপ বা অভিস্রবণ চাপের দরুন অন্ত অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অন্ত অভিস্রবণ কাকে বলেছি না যখন কোষের ভেতরে জল প্রবেশ করে। 5 নম্বর হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া একটা সময় বন্ধ হয়ে যায়। অন্ত অভিস্রবণ কখন বললাম না যখন কোষীয় দ্রবণের ঘনত্ব পরিবেশের দ্রবণের ঘনত্ব থেকে বেশি হবে, তখন পরিবেশ থেকে জল কোষের ভেতরে প্রবেশ করবে, এটা হচ্ছে অন্ত অভিস্রবণ। এই অন্ত অভিস্রবণ কখন, যখন কোষে সর্বোচ্চ রসস্ফীত হয়, মানে একটা সেল, সেই সেলটার মধ্যে বা কোষটার মধ্যে যতটা পরিমাণে জল ধরতে পারবে, রস ধারণ করার ক্ষমতা আছে, ততটা পর্যন্ত রস যখন এর ভেতরে প্রবেশ করে যাবে, তখন সর্বোচ্চ পরিমাণে রস যখন প্রবেশ করবে তখন তাকে আমরা বলবো রসস্ফীতি। রসস্ফীতি ঘটেছে। তো রসস্ফীতি হয়ে গেলে তখন আর অন্ত অভিস্রবণের প্রয়োজন হবে না, কারণ তখন বহি অভিস্রবণের প্রক্রিয়া, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভিতরে আর জল প্রবেশ করার প্রয়োজন হয় না। তখন কি হয় না অন্ত অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আর অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা কোষটি সজীব বা মৃত সেটা জানা যায়। অভিস্রবণ প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে সেটা সজীব, যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা মৃত। তাহলে আমরা অভিস্রবণের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেলাম, সেই বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম না অভিস্রবণ অবশ্যই একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। আর কি না এই অভিস্রবণ প্রক্রিয়া হতে গেলে অবশ্যই অর্ধবেদ্য পর্দার দ্বারা
সম্পন্ন হয় বা অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণকে আলাদা রাখতে হয়, পৃথক রাখতে হয়। আর কোষে দ্রাবক অণু প্রবেশ করে, শুধুমাত্র দ্রবণের দ্রাবক অণুর মধ্যেই অভিস্রবণ প্রক্রিয়া চলে, তাই জন্য বলা হয়েছে কোষে দ্রাবক অণু প্রবেশ করে। আর কি হয় না, লঘু স্মারক হতে হবে। কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় বাইরের দ্রবণের ঘনত্বটাকে সবসময় লঘু স্মারক হতে হবে, অর্থাৎ বাইরের দ্রবণের ঘনত্ব যখন কম হবে তখনই আমরা জানি অভিস্রবণের শর্ত অনুযায়ী কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে জল প্রবেশ করবে বা দ্রাবক অণু প্রবেশ করবে, তাই তখন কোষ বাইরে থেকে জল কোষে প্রবেশ করবে, সেটাকে আমরা বলছি অন্ত অভিস্রবণ। এই অন্ত অভিস্রবণ প্রক্রিয়া একটা সময় স্টপ হয়ে যায়। কখন না, যখন কোষটা সর্বোচ্চ রসস্ফীতি হয়ে যায় বা কোষটা যখন রস দ্বারা সর্বোচ্চভাবে পূর্ণ হয়ে যায়, তখন কোষের সর্বোচ্চ রসস্ফীতি চাপ বা অভিস্রবণ চাপের দরুন অন্ত অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কারণ এই চাপটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ সেই জল টানতে থাকবে, কিন্তু চাপটা যখন বন্ধ হয়ে যাবে তখন আর জল টানা বন্ধ হয়ে যাবে। তো রসস্ফীতি ঘটে গেলে কি হবে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আর 6 নম্বর বৈশিষ্ট্য কি বলবো না, অন্ত অভিস্রবণ বা অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো কোষটি সজীব আছে না মৃত। সজীব হলে তবেই অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে থাকবে, আর মৃত কোষের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়া ঘটবে না। সেজন্য আমরা অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা কোষটি সজীব না মৃত সেটা আমরা জানতে পারি। এবার আমরা অভিস্রবণের কি গুরুত্ব সেটা সম্পর্কে জানব। এবার আমরা অভিস্রবণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে অভিস্রবণের গুরুত্ব কি, তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে অভিস্রবণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তাই না? কারণ অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। অভিস্রবণের সাহায্যে কি করে না, উদ্ভিদ তার মূলরোম দ্বারা কি করে, জল শোষণ করে। উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় দ্বারা তার মূলরোম দ্বারা জল শোষণ করে। 2 নম্বর গুরুত্ব কি বলবো না, কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত জল জাইলেম বাহিকায় এবং জাইলেম বাহিকায় কি হয় না থেকে অন্যান্য কলায় পৌঁছায়। তাহলে কোষ থেকে কোষের মধ্যে যে অভিস্রবণ সেটা হচ্ছে কোষান্তর অভিস্রবণ। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া কি প্রক্রিয়ায় না, কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয় না, জল জাইলেম বাহিকায় পৌঁছায় এবং জাইলেম বাহিকা থেকে অন্যান্য কলায় পৌঁছায়। দেখো, আমরা জানি উদ্ভিদের সংবহন কলা হচ্ছে দুইটি, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেমের মধ্যে দিয়ে জল পরিবাহিত হয় আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবাহিত হয়। তা কোষান্তর অভিস্রবণ মানে একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যখন অভিস্রবণ ঘটবে, ধরো এই কোষটা জলের পরিমাণ বেশি হয়েছে তো বা কম আছে, তখন এখান থেকে এখানে যাবে, এইভাবে যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া চলতে থাকে। এই কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল জাইলেম বাহিকায় গিয়ে পৌঁছায়, মূলরোম দ্বারা শোষিত হয়, শোষিত হওয়ার পর জাইলেম বাহিকায় গিয়ে পৌঁছায়। জাইলেম বাহিকা থেকে সেই জল আবার কোথায় গিয়ে পৌঁছায় না, অন্যান্য কলাকোষে গিয়ে পৌঁছায়। 3 নম্বর গুরুত্ব কি না, রসস্ফীত বিরুৎ জাতীয় উদ্ভিদ অঙ্গকে দৃঢ় রাখে। বিরুৎ উদ্ভিদকে দৃঢ় রাখে।
বিরুৎ উদ্ভিদকে দৃঢ় রাখে কিভাবে? না রসস্ফীতি দ্বারা। একটা কোষ বললাম রস দ্বারা যখন স্ফীত থাকবে তখন সেটা কি থাকবে? না টান টান থাকবে, অর্থাৎ মানে সেটা এইভাবে প্রত্যেকটা সেল, বহুকোষী সেল, ধরো কোনো একটা গাছ, প্রত্যেকটা সেল যখন রস দ্বারা পরিপূর্ণ থাকবে তখন সে ঋজুভাবে, খাঁড়াভাবে কিভাবে? না দাঁড়িয়ে থাকতে হবে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। তো প্রত্যেকটা কোষ কোনো কোষ রসস্ফীতি না ঘটলে কোষটা কী হবে? চুপসে যাবে, তখন গাছটা নুয়ে পড়বে। কিন্তু বিরুৎ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? না এই রসস্ফীতির জন্য গাছগুলো ছোট হলেও কি হয়? না এদের কাণ্ড নরম হয়, সেই কারণে রসস্ফীতির দরুন গাছটা দৃঢ় হয়, অর্থাৎ সোজাভাবে দাঁড়িয়ে থাকে এবং দৃঢ় রাখে। রক্ষী কোষে রসস্ফীতির হ্রাস বৃদ্ধির ফলে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। কি হয়? না এই রক্ষী কোষে রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্যই আমাদের পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া ব্যাপারটা কি বুঝিয়ে বলি। না আমরা আগের দিন যখন বাষ্পমোচন করিয়েছিলাম তখন বলেছিলাম যে রক্ষী কোষ কোনগুলো? এই স্টোমাটা বা রক্ষী কোষ। দেখো আমি এটা এঁকেছি, এটা খোলা অবস্থায় পত্ররন্ধ্রে, এটা হচ্ছে পত্ররন্ধ্র, পাতার ভিতরে থাকে, আর এই দুটোকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। এই রক্ষী কোষগুলো আমরা জানি দিনের বেলায় খুলে যায় আর রাত্রেবেলায় বন্ধ থাকে। তো এই খোলা বন্ধ হওয়াটা কি কন্ট্রোল করে? না রসস্ফীতি চাপ। রসস্ফীতির ফলে যখন এইগুলো রস দ্বারা পূর্ণ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তখন কি হবে? না এটা বন্ধ হয়ে যাবে রসস্ফীতির কারণে, এবং হ্রাস হলে খুলে যাবে, আর বৃদ্ধির ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। হ্রাস বৃদ্ধির কারণে যখন এটা যখন রস দ্বারা স্ফীত থাকবে তখন সেটা বন্ধ হয়ে যাবে, এবং রস দ্বারা যখন স্ফীত থাকবে না তখন কি হবে? পত্ররন্ধ্রটা খুলে যাবে। তার মানে পত্ররন্ধ্রের হ্রাস বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে না রক্ষী কোষে রসস্ফীতি চাপ বা রসস্ফীতি পত্ররন্ধ্রকে খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। রসস্ফীতির ফলে কি হয়? মূলে ও কাণ্ডে বৃদ্ধির সময় ভাজক কলাকোষের প্রসারণও ঘটে। এই একই কারণে মূল ও কাণ্ডের যে ভাজক কলা, সবসময় যে কলা বিভাজিত হয়, সেই কোষের প্রসারণ ঘটে, অর্থাৎ কোষগুলো লম্বা হতে থাকে রসস্ফীতির কারণে। রসস্ফীতির দরুন উদ্ভিদঙ্গের কিছু চলন দেখা যায়, যেমন সিসমোনাস্টিক চলন, ফোটোনাস্টিক চলন, এই ধরনের চলনও দেখা যায়। উদ্ভিদের বিভিন্ন ধরনের চলন আছে, সেই চলনগুলো কীরকম হয়? সিসমোনাস্টিক চলনটা হচ্ছে কি না যখন কি হয়? না উদ্ভিদের কোনো লজ্জাবতীর গাছের পাতায় যখন হাত দিই তখন দেখা যায় পাতাগুলো সব লজ্জায় নত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা হয় না, হাত দেওয়ার সাথে সাথেই সেই জায়গাটা রসস্ফীতিটা কমে যেতে থাকে, ফলে পাতাটা নুয়ে যেতে থাকে। এইভাবে সেই রসস্ফীতিটা কন্টিনিউয়াস চলতে থাকে বলে যতদূর অবধি গিয়ে পৌঁছায় ততদূর পর্যন্ত সেই স্পর্শজনিত কারণে পাতাগুলো রসস্ফীতি হ্রাস ঘটায় এবং নুয়ে পড়ে। এই ঘটনাটাই হচ্ছে এক ধরনের উদ্ভিদের চলন। তার মানে বিভিন্ন ধরনের চলন, ফোটোনাস্টি বলো, সিসমোনাস্টি বলে, এই চলনগুলো ঘটানোর জন্য আমাদের কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া কিছুটা হলেও দায়ী। উদ্ভিদের রেণুস্থলীর বিদারণ, বিদারী ফলের বিদারণ ইত্যাদি পরোক্ষভাবে অভিস্রবণের উপর নির্ভরশীল। রেণুস্থলীর বিদারণ মানে রেণুস্থলী মানে যার ভেতরে রেণুগুলো থাকে তাকে রেণুস্থলী বলি। সেই রেণুস্থলীটা রসস্ফীতির কারণে যখন পূর্ণ হয়ে যায় তখন কি হয়ে যায়? ফেটে যায়, তবেই রেণুগুলো বাইরে নির্গত হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হতে পারে। আবার বিদারী ফল, যে ফলগুলো খুব পেকে গেলে ফেটে যায়, একই কারণে এরকম বন্ধ থাকে, কিন্তু রসস্ফীতির দরুনই সেটা কি হয়? ফেটে যাওয়ার ফলে কি হয়? বিদারী ফল বিদীর্ণ হয়ে যায়, ভেঙে ফেটে যায়। এইভাবে এগুলো কিন্তু সবই পরোক্ষভাবে রসস্ফীতির কারণ। যে রসস্ফীতিটা ঘটাচ্ছে কে? অভিস্রবণ। তাই জন্য বলা হচ্ছে পরোক্ষভাবে এরা রসস্ফীতির কারণে বা অভিস্রবণের কারণে এই ঘটনাগুলো ঘটছে। তার মানে আমরা অভিস্রবণের গুরুত্বগুলো কি জানলাম, যে মূলরম দ্বারা জল শোষণ হয়, কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল জাইলেম পাইকায় পৌঁছায় এবং অন্যান্য কলায় পৌঁছায়, বিরুৎ জাতীয় উদ্ভিদকে দৃঢ় রাখে, রক্ষী কোষের খোলা বন্ধ হওয়া অর্থাৎ পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, আর কি করে? বিভিন্ন ধরনের চলন ঘটায়, আর কি করে? বিভিন্ন রেণুস্থলী এবং
রসালো বিদারিত যে ফলগুলো বিদারী ফল যারা বিদারিত হয় ফেটে যায় তাদেরকে কি করে না বিদারণ হতে অভিস্রবণ পরোক্ষভাবে সাহায্য করে। তাহলে আমরা এবার ব্যাপন অভিস্রবণ এই যে দুটো নিষ্ক্রিয় পরিবহন পড়লাম এদের কি পার্থক্য সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে। ব্যাপন আর অভিস্রবণের কি পার্থক্য সেটা আমাদের পরীক্ষার সময় প্রায় আসে। তাহলে ব্যাপনে প্রথমেই যেটা বলবে এখানে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, আর এখানে অর্ধভেদ্য পর্দার কিন্তু প্রয়োজন, বা অর্ধভেদ্য পর্দা মাস্ট। অর্ধভেদ্য পর্দা ছাড়া অভিস্রবণ কখনোই সম্ভব নয়। এখানে কি হয়, ব্যাপনে বেশি ঘনত্ব থেকে পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, আর অভিস্রবণে কি হয়, কম ঘনত্বের দ্রবণের দ্রাবক বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে, পুরো উল্টো ঘটনা ঘটে। আমি শর্টে লিখছি, তোমরা বই থেকে ভালো করে পড়বে এখানে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও হতে পারে। বিষম প্রকৃতির মিশ্রণেও হতে পারে, কিন্তু অভিস্রবণ সবসময় সম প্রকৃতির দ্রবণেই ঘটবে, সম প্রকৃতির দ্রবণে ঘটে। অভিস্রবণ শুধুমাত্র দ্রবণেই ঘটে, কিন্তু ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণ বিভিন্ন ধরনের পদার্থ যে কোনো পদার্থের মধ্যে ঘটতে পারে, এখানে শুধুমাত্র সম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে। আর এখানে কি হয় না, কোনো দ্রবণের সঙ্গে অপর কোনো দ্রবণ মিশ্রিত করলে দ্রাব ও দ্রাবকের মধ্যে ব্যাপন ক্রিয়া একই সঙ্গে পৃথকভাবে ঘটতে পারে। তার মানে এখানে দ্রাব আর কার মধ্যে, দ্রাবকের মধ্যে, দ্রাব এবং দ্রাবক উভয়ের মধ্যেই ব্যাপন ঘটে পৃথকভাবে, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র কি হয়, দ্রবণের দ্রাবক অণুর মধ্যে ঘটবে, দ্রাবক অণুর মধ্যে ঘটবে, আর দ্রাব অণুর মধ্যে ঘটে না, শুধু দ্রাবক অণুগুলো চলাচল করতে পারে। তাহলে ব্যাপন অভিস্রবণের পার্থক্য, এখানে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন, এখানে প্রয়োজন নয়, এখানে বেশি থেকে কম ঘনত্বে যায়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। বিষম প্রকৃতির মিশ্রণে ব্যাপন ঘটা সম্ভব, কিন্তু অভিস্রবণ কেবলমাত্র সম প্রকৃতির দ্রবণেই সম্ভব। আর ব্যাপনের দ্রাবক এই দুটো পদার্থের মধ্যে পৃথকভাবে একই সাথে ব্যাপন চলতে পারে, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র দ্রবণের দ্রাবক অণুর মধ্যেই চলতে পারে। তাহলে এখান থেকে আমরা কি পড়ব, অভিস্রবণের সংজ্ঞা, অভিস্রবণের বৈশিষ্ট্য, অন্তঃঅভিস্রবণ, বহি অভিস্রবণ, অভিস্রবণের গুরুত্ব, ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য। প্রত্যেকে এগুলো লিখে আমাকে খাতায় লিখে ইনবক্সে সেন্ড করবে।